এই লোকসভা নির্বাচন সেটা আর 5টা নির্বাচনের মতো নয়। এই লোকসভার নির্বাচন সংবিধান বাঁচানোর নির্বাচন, এই দেশটাকে বাঁচানোর নির্বাচন, এই দেশের গণতন্ত্র প্রিয় এবং ভীমরাও আম্বেদকরের নির্দেশিত বা নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছিল, যা আপামর ধর্মনিরপেক্ষ মানুষের জন্য তৈরি হয়েছিল, সেই সংবিধানকে বাঁচানোর নির্বাচন। আর এই নির্বাচনকে সর্বতোভাবে সাধারণ মানুষের লড়াইয়ের সঙ্গে সামিল করতে হবে। তার একটা বড় কারণ, এই যে বিজেপি, যারা শুধু দুর্নীতিতেই ডুবে নেই, অত্যন্ত পরিকল্পিতভাবে তারা একটা ফাসিস্ট শক্তি, এবং এরা যে ফাসিস্ট শক্তি তার প্রথম প্রমাণ দিয়েছিলেন যে এনারা হিটলার এবং মুসোলিনির মতাদর্শেই এই আরএসএস এর সংগঠনটা তৈরি করেছিলেন। বিজেপি হচ্ছে তার একটা সাম্প্রদায়িক এবং রাজনৈতিক শাখা, আর কিচ্ছু না। এবং এরা ভারতবর্ষটাকে আজকে যে জায়গায় নিয়ে গিয়ে হাজির করেছে, সেই জায়গাটাতে এমন এক সাংঘাতিক অবস্থা হয়েছে যেখানে মানুষের নিত্য প্রয়োজনীয় যে ওষুধ, সেই ওষুধকে আজকে এমন একটা জায়গায় শুধু ঘুষ খেয়ে ইলেকট্রাল বন্ডে টাকা নিয়ে সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে। আজকে যে কোনো জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে চলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাড়ছে না রোজগারের ব্যবস্থা। এই মুহূর্তে এই দেশে যে ইন্ডিয়া জোট, তারা এই সমস্ত ব্যবস্থার বিরুদ্ধে লড়ছে, কিন্তু এদের সহযোগী শক্তি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস। এরা কেন সহযোগী শক্তি তা গতকালই প্রমাণিত হয়ে গেছে। যেই মুহূর্তে মমতা ব্যানার্জি বলেন যে আমি বলবো মেদিনীপুরের থেকে সংখ্যাটা বেশি, চাকরি চুরির সংখ্যাটা, তার মানে উনি জানতেন। এবং সর্বোপরি যাদের চাকরি হয়েছে তাদেরকে কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টের থেকে একটা সম্মতি নিতে হয়েছে। ফিনান্স ডিপার্টমেন্ট চাকরির জন্য সম্মতি দিয়েছে এবং সেই সূত্রে মাইনে পেয়েছেন। সুতরাং এটা সরকারের দায়িত্ব। একটা গোটা ক্যাবিনেট তারা সব রকমের চুরির সঙ্গে যুক্ত, পৌর নিয়োগ থেকে শুরু করে, এমনকি ইদানিং এটাও প্রকাশিত হচ্ছে যে সুলভ শৌচালয়গুলো আছে, সেই সুলভ শৌচালয়গুলোর ক্ষেত্রেও তারা চুরি করেছে, রাস্তা তৈরিতে চুরি করেছে। আর এর সঙ্গে কয়লা চুরি, গরু চুরি ইত্যাদি ইত্যাদি তো সাংঘাতিক। গোটা জনজীবন বিপর্যস্ত। একটিও কর্মসংস্থানের ব্যবস্থা যেখানে হয়নি, সেখানে রিয়াল লটারিকে নিয়ে এসে এখানে আবার মানুষের পকেট থেকে টাকা বার করে নিয়ে যাওয়ার রাস্তাটাও উনি পাকা করেছেন। দুধের দাম বাড়িয়েছেন ইলেকট্রাল বন্ডে ঘুষ খেয়ে, ইলেকট্রিকের দাম বাড়িয়েছেন ইলেকট্রাল বন্ডে ঘুষ খেয়ে। সুতরাং এই দুই শক্তিকে এখনই যদি আমরা পরাজিত করতে না পারি, তাহলে এই ভারতবর্ষের যে চেহারার সঙ্গে আমরা পরিচিত, আমরা যে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারতবর্ষের সঙ্গে আমরা পরিচিত, সেই ভারতবর্ষকে আমরা করতে পারব না। সুতরাং নমস্কার। এই মুহূর্তে ভারতবর্ষ একটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছে। যে নির্বাচনে ঠিক হবে আমরা আমাদের সংবিধানকে রক্ষা করতে পারবো কিনা, জাতীয় সম্পদকে রক্ষা করতে পারবো কিনা, এবং সবথেকে বড় কথা সামাজিক সম্প্রীতিকে রক্ষা করতে পারবো কিনা। ভারতবর্ষের যে কনস্টিটিউশন বা সংবিধান, সেই সংবিধানের মূল 5টি স্তম্ভ সার্বভৌমত্ব, গণতান্ত্রিকতা, প্রজাতান্ত্রিকতা, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আজ দেখতে পাচ্ছি যে এই 5টি বিষয়ই আক্রান্ত হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। সেই জায়গা থেকেই বামপন্থীদের পাশে থাকাটা আমার আবশ্যক বলে মনে হয়। কারণ বামপন্থীরা যদি আইনসভায় থাকেন, তাহলে অন্তত এই জনবিরোধী যে নীতিগুলো নেওয়া হচ্ছে, সেই নীতির বিরোধিতা করতে পারেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভারতবর্ষ চূড়ান্ত অর্থনৈতিক সংকটের দিকে এগোচ্ছে। অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে এবং তার কারণ ভুল নীতি প্রণয়ন করা।
কর্পোরেটদের সাহায্য করা হচ্ছে, আর প্রান্তিক দরিদ্র যে মানুষ, সেই প্রান্তিক দরিদ্র মানুষকে আরো দরিদ্র করে তোলা হচ্ছে। এই মুহূর্তে ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলির মধ্যে প্রথম কথা হল কর্মসংস্থান। বেকারত্ব ভারতবর্ষের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, তার সঙ্গে রয়েছে বেসরকারীকরণ, বিলগ্নীকরণ। যারা চাকরি করছেন বা করছিলেন তাদের চাকরি চলে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং আমাদের রাজ্যে মানুষ কাজ না পেয়ে নিজের দেশেই পরিযায়ী শ্রমিক হয়ে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। পাশাপাশি রয়েছে আমাদের জাতীয় সম্পদ, সেই জাতীয় সম্পদ তুলে দেওয়া হচ্ছে কর্পোরেটদের হাতে। অথচ এই জাতীয় যে সম্পদ, সেই সম্পদ কিন্তু সমগ্র ভারতবর্ষের। সবথেকে বড় কথা, তার সঙ্গে রয়েছে বিভিন্ন কারণে, ধর্মের কারণে, জাতের কারণে মানুষে মানুষে বিভেদ তৈরি করার একটা চেষ্টা। এই যে বিভেদ, সামাজিক বিভাজন, এ একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছে এবং সেই কারণেই দক্ষিণপন্থীদের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই, যাতে সামাজিক সম্প্রীতি রক্ষিত হয়। এই সব কারণগুলো যদি আমরা খুঁটিয়ে দেখি, তাহলে আমরা বুঝতে পারব যে কি কারণে কর্পোরেটরা অনেক টাকা ঢেলে দিচ্ছেন এই দক্ষিণপন্থী দলগুলোর হাতে, এবং ভারতবর্ষের মানুষ কেন ধীরে ধীরে নিঃস্ব হচ্ছেন। সুতরাং ভারতবর্ষের সামাজিক সম্পদ, ভারতবর্ষের সংবিধান এবং সামাজিক সম্প্রীতি এই রক্ষা করতে, এবং দুর্নীতির যে পাহাড় প্রমাণ দুর্নীতি তৈরি হয়েছে ভারতবর্ষের সরকারে, পশ্চিমবঙ্গের সরকারে, তার বিরুদ্ধে প্রতিবাদ করাটা একান্ত বাঞ্ছনীয় হয়ে উঠেছে। আমি বলবো, মানুষ বামপন্থীদের ভোট দিন, না হলে কিন্তু মানুষের ভবিষ্যৎই ক্ষতিগ্রস্ত হবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমরা আপনার কাছে আজকে এসেছি দেশ এবং বিশেষ করে এই রাজ্যের যে পরিস্থিতি, কর্মসংস্থানের দিক থেকে সাম্প্রদায়িকতার একটা কালো মেঘ, যেটা এখানে স্থায়ী করার চেষ্টা, ত্রুটি করা হচ্ছে না, মানি এবং মাসল পাওয়ার, তার পাশাপাশি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, মানুষের কাজ নেই, পরিযায়ী শ্রমিকরা এই রাজ্য ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন। বহু কি বলবো, অত্যন্ত কৃতি ছাত্ররাও এই রাজ্য ছেড়ে যেতে বাধ্য হচ্ছে। এই পরিস্থিতিতে আপনি কি বলবেন? প্রথমত আমি এই সাবজেক্টটা বলার আগে আমি বলবো, সোশ্যাল মিডিয়া যে কাজটা করছে সেই কাজটা অনবদ্য কাজ হচ্ছে। আমাদের মতো মানুষদের অনেক বেশি মানে উৎসাহ যোগাচ্ছে সামনের দিনে ভালো জিনিস দেখার। কারণ হচ্ছে যে মিডিয়া তো সম্পূর্ণভাবে আমাদের বিরোধী কাজ করে যাচ্ছে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ইনভলভমেন্টটা আমাদের অনেক শক্তি যোগাচ্ছে, মানসিক শক্তি। আমাদের সেই বয়স নিয়ে এখন মাঠে ময়দানে নামতে পারবো, কিন্তু মানসিকভাবে আমরা তাদের পাশেই থাকি। আর এবার আপনার প্রশ্নে আসি, আপনি যে বললেন সাম্প্রদায়িকতা আর এই বেকারত্ব, এটা না দুটো দিক আছে। সাম্প্রদায়িকতার দিক থেকে আমরা কিন্তু আমাদের যতই হোক, আমরা কিন্তু এই ব্যাপারটা খুব একটা আমরা মাথা ঘামাচ্ছি না, কারণ চেষ্টা করা হচ্ছে, কিন্তু আমাদের সাধারণ মানুষের মধ্যে কিন্তু এই কমিউনাল ফিলিংসটা নেই। হ্যাঁ, এখানে কিন্তু সবাই একসাথে চলতে চায়। আপনি দেখবেন সাধারণ মানুষের পার্টির ওপরের লেভেলের হয়তো কেউ খুব মানে সক্রিয়ভাবে এবং খুব মেথডিক্যালি ওরা চেষ্টা করছে যে একটা বাইনারি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে হবে না। সাধারণ মানুষের মধ্যে হবে না, কারণ হচ্ছে যে কোনো মানুষই চায় না যে সাধারণ মানুষ যারা দৈনন্দিন জীবনে কাজ করে তারা নিজের কর্মে ব্যস্ত, তারা এই দাঙ্গা টাঙ্গা এগুলো কিচ্ছু চায় না। তারা ধর্মীয় বিশ্বাসে বিভিন্ন মানুষ থাকতেই পারেন, কিন্তু এইটাকে প্রাধান্য দিয়ে তার বেসিক এই যে রুটি রুজির যে বিষয়টা, সেটাকে ইগনোর করে তারা ধর্মের বিষয়ে আকৃষ্ট হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় না।
আর বেকারত্বের সেদিক থেকে আমরা পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছি। সাধারণ মানুষের কথা বলছি, ওপরের লেভেলটাকে পলিটিক্যাল লিডারটা কি বলছে না বলছে তাতে কিছু যায় আসে না, সাধারণ মানুষ কেউ চায় না। আমি অনেকের পালস আমি দেখেছি, এবং আশা করি যারা এখন ভোট ময়দানে যারা মানুষের সঙ্গে মিট করছেন তারাও সবাই এটাই ফিল করছে যে কিচ্ছু যায় আসে না। এই যে কোনো পার্টি হঠাৎ করে নিজেদের অবস্থানটা পাল্টালো, এতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে কোনো ইম্প্যাক্ট নেই। অনেকে ভাবছে যে এই পার্টিটা আমার সাথে নেই, আমি ভোটটা পেলাম না, তা কিন্তু হবে না। কারণ তারা যে আদর্শে বিশ্বাস নিয়েই একটা দল করেছিল, সেই মানুষগুলো তো সেই আদর্শেই বিশ্বাসী। নেতারা হয়তো অন্যরকম ভাবলেন, হ্যাঁ, কি হলো কেন হলো সবাই অবাক হয়েছেন, কিন্তু সেই মানুষগুলো কিন্তু সেরকম ভাবছেন না। মানুষগুলো কিন্তু সেই আদর্শের পেছনেই থাকবেন। আর বেকারত্বের ব্যাপারে সেখানে পশ্চিমবঙ্গ তো খুবই পিছিয়ে। সাম্প্রদায়িকতার ক্ষেত্রে আমরা ওই মানসিকতা, সেটা পশ্চিমবঙ্গের বাইরের লোকেরা অনেক বেশি ভাবে, আমরা এটা ভাবি না। কিন্তু আমাদের এখানে যেটা বেকারত্বের খুবই অসুবিধে, কারণ হচ্ছে যেখানে কোনো কাজ নেই, দিনের পর দিন এখানে কাজ বিক্রি হয়, তো এখানে কাজ বিক্রি হয়, এখানে 50-এর থেকে 0 বড়, হ্যাঁ, ফলে খুব স্বাভাবিকভাবেই এখানে মানুষের কোনো ভবিষ্যৎ নেই। হ্যাঁ, সেখানে কর্মক্ষেত্রে আমরা খুবই পিছিয়ে আছি। মানে এখন নতুন জেনারেশন, ধরুন আমাদের মেয়েদের বয়সী যারা রয়েছে, তারা গ্র্যাজুয়েশন করে তারা কেউ চায় না ওয়েস্ট বেঙ্গলে থাকতে, বলে আমাদের কোনো ফিউচার নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। সমাজ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের যদি সঠিক শিক্ষা না থাকে, শিক্ষায় শিক্ষিত না হন, তাহলেও তো সেটা আমাদের। এবং একটা জিনিস আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়, অন্যের কাছে না হলেও, বুদ্ধদেব বাবুকে না পশ্চিমবঙ্গ বোঝেনি, বুদ্ধদেব ভট্টাচার্যকে। ওইটাই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বেশি দুর্ভাগ্য হয়ে গেল সাধারণ মানুষের জন্য। উনি যেভাবে দেখতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গটাকে, সেইটা যদি মানুষ ওই রাজনীতির কবলে না পড়ে যেত, তাহলে পশ্চিমবঙ্গের চেহারাটা অন্যরকম হয়ে যেত। আজকে বেকারত্ব এই জায়গায় থাকতো না। দমদম কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডক্টর সুজন চক্রবর্তী, এবং কংগ্রেসের যে ধর্মনিরপেক্ষ মঞ্চ, সেই মঞ্চের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানাতে কি বলবেন? সুজনদা, আর কিছু বলার নেই। আপনি আশা করি আমাদের সিটটা নিয়ে আসবেন দমদমে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা সবই জানাই। আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আপনি এখনো লড়ে যাচ্ছেন, এবং আপনার সেলিমদা সিনিয়র মানুষদের আনারে এই যে নতুন প্রজন্ম, এত সুন্দর সুন্দর সব ছেলেমেয়েরা হচ্ছে, আশা করি সবাই নিজেদের কথা মানুষকে বোঝাতে পারবে এবং তার পজিটিভ একটা রেজাল্ট আমরা পাবো। আর নতুন যারা সৃজন, প্রতিকূল, সব এক্সেলেন্ট সব ছেলেমেয়েরা, এদের সাথে আমার একমাত্র আমাদের শতরূপের সাথে পরিচয় আছে, আর কারোর সাথে পরিচয় নেই সেরকমভাবে। এই যে আপনার সাথে ফোনে প্রতিকূলের সাথে কথা হলো, শতরূপের সাথে আমার পরিচয় আছে। ও তো দারুণ কথা বলে, দারুণ ছেলে। আর প্রত্যেকটা ছেলেমেয়ে এত সুন্দর, এরা যদি এগিয়ে আসে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জন্য খুব ভালো হবে। প্রত্যেককে আমার শুভেচ্ছা। আমি আশা করি প্রত্যেককে, ওই প্রতিকূলের কথাটা আমি বলছি, আমাদের নয় জেতা আছে নয় শেখা আছে, এইটা ভেবে সবাই এগিয়ে চলো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমাদের পজিটিভ রেজাল্ট পাবো। ঠিক আছে,